এন সমান কিন্তু অনেক কিছু হয়, আজকে এই সূত্রটা বেশ কয়েকবার ইউজ করা হবে। ফার্স্ট পেজে লিখে দিই, এন সমান ফর্মুলা, তাই না? আচ্ছা, তো এবার যদি আমি মান বসাই, মান বসাই বলতে এখানে আমি এন ডাব্লিউ বাই এম, সো আমাদের পটাশিয়াম ক্লোরাইডের ডাব্লিউ এমটা তো দেওয়াই আছে এখানে সরাসরি 74.6, 2 দিয়ে ভাগ। আর এখানে অক্সিজেনের এন, অক্সিজেনের এন কত হবে, ওই যে একই সূত্র, ডাব্লিউ বাই এম। তাহলে ওর ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 96, আর এম কত, আণবিক ভর 32। ওকে, আর এখানে 3। এই তো সবকিছু বসালাম, আমি খালি এই ডাব্লিউটাই জানি না, শুধু এই ডাব্লিউটাই আমি জানি না। তো আমি যদি ক্যালকুলেশন করি, ডাব্লিউটা চলে আসবে এখানকার ডি আনসারটা 149.2। এখন কথা হচ্ছে, এটা কি আমরা অন্য কোনো ভাবে করতে পারতাম? হ্যাঁ, অবশ্যই পারতাম। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ভাই এটা তো ঐকিক নিয়মে করতে পারতাম, করো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্যাটার্নে ম্যাথ শিখে ফেললে সুবিধা হয় কি, এটা তো সহজ, এটা তো একটার ভর থেকে আরেকটা ভর বের করতে বলছে, তাই এটা খুব সহজ ঐকিক নিয়ম দিয়ে করা যায়। বাট কখনো কখনো একজনের দেখা যায় দেওয়া থাকে হচ্ছে আয়তন, আরেকজনের ভর বের করতে বলে। একজনের দেওয়া থাকে ভর, আরেকজনের অণুর সংখ্যা এই যে এন বের করতে বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা খুবই হেল্পফুল। তাহলে আমরা যেটা করব, এই যে উপরে থাকবে একটা এন, যার যার এন, সাপোজ এন এ, আর এইদিকে লিখলাম এন বি, আর নিচে ভাগ দিব হচ্ছে সমতা করার পর সামনে যে সংখ্যাটা আসছে, সামনে যদি 3 আসে তাহলে 3, সামনে যদি 4 আসে তাহলে 4, যেইটা আসবে সেটা, অর্থাৎ সামনে যত আসবে সেটা দিয়ে ভাগ, সমতা করার পর কিন্তু। ওকে, আচ্ছা, অ্যালকিনকে ওজোনালাইসিস করলে এক অণু প্রোপানন আর এক অণু ইথানল পাওয়া যায়। একটা শর্টকাট শিখাই দিব, এটা মনে রাখবা। মানে এই জিনিস সলভ করতে তোমার 1 মিনিট লাগবে না মনে হয়, যদি তুমি এই জিনিসটা বুঝো। এখন যা শিখাবো মনোযোগ দিয়ে একটু দেখবো আমরা। প্রোপানন, প্রোপাননকে যেটা করবা, কার্বনিলটা এভাবে লিখবা, কার্বনিল আশা করি বুঝো, কার্বন ডাবল অক্সিজেন। তাহলে প্রোপাননে বাকি কি থাকে, আর বাকি থাকে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এইটাই তো প্রোপানন, তাই না? ঠিক একইভাবে ইথানলকেও কার্বনিলটাকে এইভাবে লিখবা। ওকে, ইথানলটাকেও কার্বনিলটাকে এইভাবে লিখবা, তাহলে আর বাকি থাকে কি, ইথানলে একটা হাইড্রোজেন থাকে, আর এইদিকে থাকে সিএইচ থ্রি। এই তো, এরপর কাজ যেটা করবা, এই যে দুইজনকে যেহেতু অক্সিজেনের মুখোমুখি লিখছি, নিশ্চয়ই একটা নিয়ত আছে এর পিছনে, ঠিক আছে? আমাদের তো প্রত্যেকটা কাজের পিছনে একটা নিয়ত থাকে, সো এইখানকার নিয়ত কি, এখানকার নিয়ত হচ্ছে যে অক্সিজেন দুইটাকে যে সামনাসামনি লিখছি, আমি আসলে এদেরকে গায়েব করে দিব। এই যে এই দুইটা যদি আমি মুছে দিই, তাহলে দেখো কার্বনের দুইটা হাত খালি হয়ে গেল না? এবার হচ্ছে এই দুইটা হাত জোড়া লাগাই দিই, ব্যাস, হয়ে গেল আমাদের অ্যালকিনটা। তাহলে তোমার কাজ কি, শর্টকাট কি, দেখো 1 মিনিট কিন্তু লাগবে না, একবার যদি বুঝে যাও জিনিসটা। তোমার কাজ হচ্ছে এটা, যে তুমি অক্সিজেনকে সামনাসামনি রাখবা, এরপর অক্সিজেন দুইটাকে মুছে দিবা। আর একবার যখন তুমি মানে এক্সপার্ট হয়ে যাবা প্রসেসটায়, তখন অক্সিজেন ছাড়াই তুমি মানে সরাসরি অক্সিজেন একে মুছে ওইটা করা লাগবে না, সরাসরি তুমি অক্সিজেনের জায়গায় ডাবল বন্ড বসাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, so আমরা যদি এবার একটু খেয়াল করি, এটার নামটা কি দেওয়া যায়। এখানে কার্বন কয়টা আছে আমার, কার্বন আছে হচ্ছে 1 2 3 4, তাই না? 1 2 3 4। ওকে, আর 1 2 3 4-এর মধ্যে এই যে 1 2 3 4, 2 নম্বরে ডাবল বন্ড, আবার 2 নম্বরেই মিথাইল, দ্যাটস রাইট, এটা হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? ওকে, যাকে আমরা এবার সামনের দিকে যাই। এরপর বলতেছে হচ্ছে CH2 এই কার্বন পরমাণুর sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী মান কত ডিগ্রি। আচ্ছা, তোমাদের মনে হয় খেয়াল আছে তাই না, যে গত বছর আমরা যে ফার্স্ট পেপারে ক্লাসটা করছিলাম, আমার খেয়াল আছে তাই বলতেছি, সেখানেও এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু ছিল, কিন্তু সেটা আসছিল সাস্টে, সাস্টে কোন একটা বছরে আসছিল। তো খেয়াল করছো জিএসটির গত বছরের কোয়েশ্চেনে যে সাস্টের এইরকম একটা কোয়েশ্চেন চলে আসলো, তার মানে কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বা, মানে একদম কোনো বিকল্প নাই এটার, ঠিক আছে? যত গুরুত্ব দিয়ে পড়তে পারো তত লাভ। তো আসো খেয়াল করি, আগের দিনও সলভ করছিলাম, আজকে একবার বলে দিই। এটাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই কোয়েশ্চেন ধরা যায়। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোয়েশ্চেন ধরা যায় পর্যাবৃত্ত ধর্ম মানে চ্যাপ্টার 3 ধরলে, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কোয়েশ্চেন ধরা যায় অর্গানিকের কোয়েশ্চেন হিসেবে ধরলে। যাকে, সো এই যে কার্বন পরমাণুর sp2 সংকরিত আর অসংকরিত, এই যে sp2 যেটা, sp2 গুলো তো থাকে এরকম ত্রিভুজের মতো, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। আর অসংকরিত পি অরবিটালটা থাকে সেটার উপরে এরকম লম্ব,
তার মানে sp2 যদি এইভাবে থাকে, অসংকরিততা তার উপর লম্ব আকারে অর্থাৎ 90 ডিগ্রি মনে থাকে। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ 90 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে এ 90 ডিগ্রি। আচ্ছা, তারপরটা তো তড়িৎ রসায়নের ম্যাথ, খুব সহজ। 9.65 অ্যাম্পিয়ার সময় দেওয়া আছে, তড়িৎ প্রবাহ হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে, এটা একদম ডিরেক্ট সূত্র, এটা বেশি ইজি ম্যাথ চলে আসছে বলা যায় কম্পারেটিভলি। এই যে ডাব্লিউ জানতে চাচ্ছে, তাই না? সব তো আর অনেক কঠিন টেকনিক্যাল আসলে হবে না, কিছু কিছু তো একটু ইজিও আসতে হবে, যাতে মোটামুটি সবাই একটু করতে পারে, তাই না? আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে এটা আমাদের দেওয়া আই, এটা দেওয়া হচ্ছে ডি, হ্যাঁ, আর এটা দেওয়া হচ্ছে আমাদের এম। সো আমরা কি জানি সূত্র? ডাব্লিউ ইকুয়ালস টু এই যে এম আই টি ডিভাইডেড বাই ইএফ, এম আই টি ডিভাইড বাই ইএফ। তাহলে আসো মানগুলা বসাই। এম কি? এম হচ্ছে এই যে আমাদের যে কপারটা আছে সেটার পারমাণবিক ভর 63.5। আই কি? আই হচ্ছে আমাদের এখানে কারেন্টের পরিমাণটা 9.65 ইনটু আমাদের এখানে সময়টা কত, 4000 সেকেন্ড। ওকে, বসলাম। আর নিচে হচ্ছে ই, ই হচ্ছে এই যে কপার 2+ না, তাই তুল্য সংখ্যা এখানে হবে 2 ডিভাইড বাই 96500। আচ্ছা, এবার একটা কথা, হ্যাঁ, এখন দেখো কোয়েশ্চেনটি একটু আগে ইজি বলছি, বাট আমাদের কিন্তু জিএসটি তে এই যে গত বছর বা এই বছরে কিন্তু পরীক্ষা ক্যালকুলেটর ছাড়াই হবে। ক্যালকুলেটর ছাড়া বললে যে আবার অনেক ইজি তা না, কারণ এখানে সূত্র লিখেই তোমার শেষ না, এই ক্যালকুলেশনটা হাতে করতে হবে। অনেক কঠিন যে তা না, শূন্যগুলা কেটে দিয়ে তারপর হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ দিয়ে ইজিলি করা যায়, হ্যাঁ। 2 দিয়ে ভাগ দিলে উপরের এটা 20 হয়ে যাবে, তারপর দেখতেই পারতেছো এইটাও 965, এটাও 965। সো ক্যালকুলেশন অনেক কঠিন যে তা না, বাট হ্যাঁ তোমার হাতে যেহেতু করতে হবে ক্যালকুলেটর ছাড়া, একটু তো সময় যাবেই। ওকে, সো ক্যালকুলেশন করলে এটার আনসার চলে আসবে হচ্ছে এই যে সি, এটা হচ্ছে আনসারটা সি চলে আসবে। দেখো ফ্যারাডের সূত্রের ম্যাথ অনেক কঠিন কিছু এর একদমই না, কিন্তু এই যে ক্যালকুলেশনটা যেহেতু হাতে করতে হচ্ছে, সো এই জন্য হচ্ছে আমাদের একটু সময় লাগবে, তাই এটাই। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ বের করার যে হিসাবটা সেটা তো হচ্ছে এই যে কাইরাল কার্বনের ব্যাপার, কাইরাল কার্বন। আমি দেখলাম কি এই টাইপের কোয়েশ্চেনটা অনেকবার আসছে, একটু 3-4টা স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? আলোক সক্রিয় যৌগ কোনটা, জ্যামিতিক সমানতা দেখাবে কোনটা, এই টাইপের কোয়েশ্চেন বেশ কয়েকবার আসতে দেখছি। হ্যাঁ, ওভারঅল এই যে কোনগুলা রিপিট কোয়েশ্চেন আমি বলে দিব। এই যে প্রথম এই কোয়েশ্চেনটা রিপিট কোয়েশ্চেন, তারপর ওজনীকরণ করলে কি পাওয়া যায়, এটাও রিপিট কোয়েশ্চেন, অনেকবার আসতে দেখছি, ঠিক আছে? তার মানে কি এটা যে ভাইয়া এটা মাওলানা ভাসানী, এটা ভালো ইউনিভার্সিটি না, তা না, কিন্তু 12.4 ক্ষারীয় দ্রবণ 7-এর থেকে বেশি আসবে, এন্ড দেখো প্রায় 14-র কাছাকাছি, 12.4 অনেক ক্ষারীয় কিন্তু দ্রবণটা বলাই যায়। ওকে, আচ্ছা, চলো সামনের দিকে যাই তাহলে। এবার হচ্ছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন অণুর প্রয়োজন হবে। এটাও একটা খুবই কমন টাইপ। দেখো কেন কমন টাইপ, কারণ কি এই যে কার্বন আছে, অক্সিজেন আছে, এটা থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ঠিক আছে? আমরা কিন্তু এই সূত্রটা একদম আমাদের প্রথম ম্যাথেই কাজে লাগাই আসছি। কিভাবে দেখো, এখানে এন অফ কার্বন যেই কথা, এন অফ অক্সিজেন একই কথা, বা তুমি চাইলে দুইটার নিচে এক এক লিখতে পারো। কেন এক লিখতে পারো? এই যে বলছিলাম না স্টয়কিওমেট্রি, সামনে যত থাকবে তত দিয়ে ভাগ দিতে হয়। এখানে তো দুইজনের সামনেই এক, তাই আমি এক দিয়ে আর ভাগ দেওয়ার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতেছো যে এখানে যাহাই কার্বনের মোল সংখ্যা তাহাই অক্সিজেনের মোল সংখ্যা, মানে সমান, এক মোলের সাথে এক মোল বিক্রিয়া করে, তাই এটা ভাগ টাগ দেওয়ার কোনো প্রয়োজনই আসতেছে না, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে 6 গ্রাম কার্বনের কথা বলা, কিন্তু অক্সিজেনের কি জানতে চাইছে, অণুর সংখ্যা। আমরা একটা কাজ করি, কার্বনের যেহেতু এই যে দেখো আমি একটু ডাটাগুলো মার্ক করি, 6 গ্রাম কার্বন আর হচ্ছে কতগুলো অণু, একটু বুঝো কোনটাকে কি দিয়ে প্রকাশ করি, গ্রামকে প্রকাশ করি ডাব্লিউ দিয়ে, রাইট? আর এখানে অণুর সংখ্যাকে প্রকাশ করি এন দিয়ে, নাকি? তাহলে আমি যেখানে যেটা তাই লিখবো, এখানে এটা লিখবো ডাব্লিউ বাই এম, ঠিক আছে? আর এখানে এটা কি লিখবো, এন বাই এন এ। খেয়াল করো তুমি এখানে সবকিছুই জানো, জাস্ট এই এনটাই জানো না। তাহলে তুমি কি করবা, এর পরের লাইনে আসো, কি করবা, ডাব্লিউ বসাও, কোশ্চেনে দেওয়া 6, কার্বনের জন্য এম কত, 12, এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে 6.023 ইন্টু 10⁻23, আর এন কত, এই এনটাই তুমি জানো না। সো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আমাদের চলে আসবে আনসারটা এ, সঠিক উত্তর এখানে এ হবে। যাকগে, আবারও একটা কথা বলতেছি, এই কোয়েশ্চেন সাস্টে আসছে, তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, এই এক্সকিউজ দিয়ে আমরা এই টাইপের কোয়েশ্চেন যে স্কিপ করব তা না। তোমাদের বেলায় এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, একটু সহজ হিসাব দিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, ইনফ্যাক্ট একটা জিনিস একটু খেয়াল করো, এই হিসাব তো ক্যালকুলেটর ছাড়াই করা যায়। দেখো এটা তো ক্যালকুলেটর ছাড়াই করা যায়, কারণ কি, এই যে আমি দেখাই, হ্যাঁ,
আচ্ছা দেখাই তোমাদেরকে, এই যে 6 দুগুণে 12, তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 6.023 ইন্টু 10^23 আর ডিভাইড বাই 2, ওই যে 6 দুগুণে 12 কাটাকাটি যে 2 থাকছে, তাই না? তাহলে n এর মান কত হবে? এবার তুমি 2 দিয়ে এটাকে ভাগ দেওয়া কি অনেক কঠিন কিছু না তো, 3.01 যে হবে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এটাও ক্যালকুলেটর ছাড়া সাস্টে আসছিল, ক্যালকুলেটর সহ, কিন্তু তোমাদের তো ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা, তোমাদের এটা আসতেই পারে। হ্যাঁ, এটা আসলে কিন্তু কান্নাকাটি করলে হবে না যে না এটা কেন দিল, ক্যালকুলেটর ছাড়া অনেক কঠিন ম্যাথ, মোটেও এরকম কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা ইউপেক নাম থেকে আসছে, যে এটার সঠিক নাম কি হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা একটা অ্যালডিহাইড হবে, এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝি। কারণ কি, যখন ওএইচও থাকবে আর সিএইচও দুইটাই থাকবে, তখন প্রায়োরিটি, এই যে কার্যকরী মূলকের যে সক্রিয়তার ক্রম, সেটার তো ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? উপরে থাকবে হচ্ছে সিএইচও, মানে ওর প্রায়োরিটি বেশি, ওর প্রায়োরিটি ওএইচ এর থেকে বেশি, নাকি? আচ্ছা, তার মানে শুরুতেই তুমি, মানে এই ধরনের পরীক্ষায় যেটা হয়, এই 4-5টা করে অপশন থাকে, তো এই জন্য ওই অপশন গুলো অনেক সময় কনফিউজিং হয়। এই জন্য আমরা বাদ দেওয়া নীতিতে আগাই, আমরা আগে ডিআরই ক্রস করে দিই। কারণ কি, ডিআরই নামের শেষে অল আছে, ডিআরই অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে। ভাই আমরা তো বুঝতেছি প্রায়োরিটি যেহেতু অ্যালডিহাইড মূলকের বেশি, এই জন্য এই যৌগটা আর যাই হোক অ্যালকোহল ডাকতে পারবো না, এটাকে আমার অ্যালডিহাইডই ডাকতে হবে। এবার আসে অ্যালডিহাইড কোনটা ডাকবো, এখন চলে আসে নাম্বারিং এর ব্যাপারটা। নাম্বারিং নাম্বারিং করতে হয় কিন্তু সব সময় এই যে এই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরে, তার মানে 1, 2, 3, তারপর 4, তারপর 5, তারপর হচ্ছে 6, তাই না? তার মানে এখানে হচ্ছে আমার 6টা কার্বন আছে। ওকে, আচ্ছা, এবার আসি আমি কোন কার্বনে কি বসতেছে সেটা যদি একটু চেক করি, তাহলে আমি দেখবো যে আমার এইখানে এই যে 3 নাম্বার কার্বনে আছে OH, আর 5 নাম্বার কার্বনে আছে Cl, রাইট? সো আমার অ্যালফাবেটিক্যালি আগে উচ্চারণ করতে হবে ক্লোরোকে, তারপর উচ্চারণ করতে হবে হাইড্রোক্সি। OH কে আমরা ডাকতেছি এখানে হাইড্রোক্সি। তার মানে আমি আগে উচ্চারণ করব 5 ক্লোরো, এই যে 5-এর আছে ক্লোরো, 5 ক্লোরো, তারপর উচ্চারণ করব 3 হাইড্রোক্সি, তারপর হচ্ছে হেক্সানেল, 6 কার্বনের যেহেতু, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি, ঠিক আছে? তো আমরা একটু নামকরণ গুলা, একটা সত্যি কথাই বলি, এখন পর্যন্ত যে অনেক কঠিন নামকরণ আসছে জিএসটি গুচ্ছ পরীক্ষায়, মোটেও একদম না। তুমি যদি অ্যাটলিস্ট কোন একটা বইয়ের, হ্যাঁ বইয়ে যখন, মূল বইয়ে যখন নামকরণ শিখায় না, মূল বইয়ে যে উদাহরণগুলো আছে, ওই উদাহরণ সবগুলা যদি একবার দেখে ফেলো, সব উদাহরণ যদি একবার দেখে ফেলো, তাহলেই দেখবা যে আইডিয়া হয়ে গেছে যে কি টাইপের আসে। সো মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড বা বইয়ে সরাসরি দেওয়া এরকম স্ট্যান্ডার্ডেরই আসে, অনেক অনেক কঠিন আসে না আসলে, ঠিক আছে? আচ্ছা, সামনের দিকে যাই। কোন অ্যালকেনটিকে ওজোন বিশ্লেষণ করলে ইথানল ও প্রোপানল তৈরি হবে? যাকে কোয়েশ্চেনটা কিন্তু একটু ভুল আছে, অ্যালকেন হবে না, অ্যালকেনকে তো ওজনীকরণের প্রশ্নই আসে না, জিনিস হবে অ্যালকিন। কোন অ্যালকিনকে ওজন বিশ্লেষণ করলে ইথানল আর প্রোপানন তৈরি হবে? দেখো, এর আগেরটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে আমরা এই যে ইথানল আর প্রোপানন কোন সিস্টেমে করব, রিপিট কোয়েশ্চেন এটা, দেখছো? সাস্টেড অ্যাডমিশন টেস্ট আর এর আগেরটা মনে হয় আমরা গুচ্ছতে দেখছিলাম, তাই না? গুচ্ছের লাস্ট বছরের কোয়েশ্চেনটা দেখছিলাম, এই যে দেখো একই কোয়েশ্চেন। হ্যাঁ, প্রোপানন আর ইথানল, এই যে 2 মিথাইল বিউট টুইন পাওয়া যাবে, একই কোয়েশ্চেন আসছে। সো যেটা বললাম, এই কারণে এটাকে 3টা স্টার দেওয়া ছিল। এই কোয়েশ্চেনটা আমরা একটু আগেই সলভ করে আসছি। সো এখানে আনসারটা হবে ই, ই হবে আনসারটা, আনসারটা হবে ই। আবারও 2-3টা স্টার দিয়ে দিই, কারণ যেটা বললাম রিপিট কোয়েশ্চেন আসে, টাইপ ধরেও রিপিট আসে, এমনকি এই কোয়েশ্চেনটার মতো ডাটা ধরে হুবহু সেম ডাটার কোয়েশ্চেনও রিপিট হয়। ওকে, আচ্ছা, তারপর আসি আমরা, এখানে দেখতে পারতেছি একটা অ্যালকিন দেওয়া, বলা হচ্ছে এটা মূলত কোন ধরনের বিক্রিয়া দেয়। দেখো আমরা তো বুঝতেই পারতেছি এটা একটা অ্যালকিন, তাই না? এখন অ্যালকিনে খেয়াল করো, অ্যালকিনে একটু বুঝাই, উত্তরটা আমি দিব বাট একটু বুঝাই। কার্বন কার্বন ডাবল বন্ড যে থাকে, এটা ভেঙে যায়। সো কার্বন কার্বন ডাবল বন্ড ভাঙার যে বিক্রিয়া, এগুলাকে বলা হচ্ছে সংযোজন। বন্ধন ভাঙার বিক্রিয়া মানেই সংযোজন বিক্রিয়া, সেটা ডাবল বন্ড হোক, ট্রিপল বন্ড হোক, বন্ধন ভাঙবে মানেই সংযোজন বিক্রিয়া। এখন এই সংযোজন বিক্রিয়া আবার কার কারণে হয়? পাই ইলেকট্রনের আকর্ষণের কারণে, পাই ইলেকট্রনের আকর্ষণের কারণে। এর জন্যই এটাকে বলা হয় ইলেকট্রন আকর্ষী সংযোজী বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। আর এই সংযোজন বিক্রিয়ারই আরেকটা ডাক নাম হচ্ছে জুট বিক্রিয়া। অনেকে জুটটা দেখে চিনতে পারে না, তো সহজ জিনিস, যাই হোক, সংযোজন বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে জুট বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের কারণে আকর্ষণ হয়, তাই ইলেকট্রন আকর্ষী, আর সংযোজন হয় তাই ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ওকে,
তারপর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা, এটা চোখ বন্ধ করে আনসারই পারা উচিত সবার, কারণ দুইটাই তো বিশ্ববিখ্যাত একক, তাই না? একটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, এটা একটা একক, আর একটা হচ্ছে এই যে লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা যদি আমরা না পারি বা পরীক্ষার সময় যদি আমার এই যে আর এর একক এভাবে বের করতে হয়, এই যে পিভি বাই এনটি এত কষ্ট করে যদি বের করতে হয়, তাহলে তো আমি টাইম নষ্ট করলাম, তাই না? যেটা মুখস্থ থাকা উচিত সেটা মুখস্থ পারলেই ভালো, কারণ আর এর একক তো মনে রাখা লাগে ম্যাথ করার সময়, তাই না? আচ্ছা, কোনটির সাথে ইথানলীয় কে ও এইচ এর বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিন উৎপন্ন হবে? বেশ ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। একটু খেয়াল করো, জিজ্ঞেস করছে কোনটার সাথে ইথানলীয় মানে অ্যালকোহলীয় কেওএইচ এর বিক্রিয়া যদি দেই, তাহলে শুধুমাত্র একটা অ্যালকিন পাবো। একটু খেয়াল করো, আমাদের এখানে এই যে টু ব্রোমো টু মিথাইল প্রোপেন, এই যে এটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। আমি যদি এটার সাথে কেওএইচ এর রিঅ্যাকশন দেই, তাহলে শুধুমাত্র আমি এখানে একটা অ্যালকিন পাবো। এখন কারণটা কি আসে একটু দেখি। আমাদের কাছে এখানে আছে টু ব্রোমো টু মিথাইল প্রোপেন, এই যে তার মানে হচ্ছে 1 2 3, তিনটা কার্বন। এখানে হচ্ছে আমার ব্রোমিন আছে, আর এখানে হচ্ছে আমাদের মিথাইল আছে। এই তো এটাই তো হচ্ছে যৌগটা, টু ব্রোমো টু মিথাইল প্রোপেন। এই তো এটা হচ্ছে আমাদের যৌগটা। এবার একটা জিনিস একটু খেয়াল করি, আমরা যখন এটার সাথে এই যে কে ওএইচ এর বিক্রিয়া দিব, কে ওএইচ এর বিক্রিয়া যদি দেই, তাহলে আমরা এখানে দিচ্ছি কোন কন্ডিশনে, অ্যালকোহলিক কন্ডিশনে, এন্ড এখানে অ্যালকিন পাওয়া যায়। তো অ্যালকোহলীয় কন্ডিশনে যখন বিক্রিয়াটা দেওয়া হয়, তখন বেসিক্যালি কি হয়, আমার এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয় আর হ্যালোজেন অপসারণ হয়, যেটাকে আমরা বলি আসলে হচ্ছে ডি হাইড্রো হ্যালোজিনেশন। নামটা একটু বড়, বাট জিনিসটা অত কঠিন না। দেখো, ডি মানেই অর্গানিকে, ডি মানেই হচ্ছে অপসারণ বা কমে যাওয়া, ডি মানেই হচ্ছে অপসারণ বা কমে যাওয়া। হাইড্রো মানে কি, হাইড্রোজেন অপসারণ। হ্যালোজেন মানে কি, হ্যালোজেন অপসারণ। তার মানে এখানে এইচ বিআরটা বের হয়ে যাবে, এই যে ডি হাইড্রো হ্যালোজিনেশন, এটা হবে। এখন শুধুমাত্র একটা অ্যালকিন কেন উৎপাদিত হবে, কারণ দেখো এই ব্রোমিন যে বের হবে তার তো একটা হাইড্রোজেন লাগবে, সো সব দিকে একই টাইপের যৌগ আছে, এই জন্য ডাবল বন্ড এইদিকে হোক আর এইদিকে হোক একই কথা, ঠিক আছে। এই জন্য হচ্ছে এখানে এক টাইপের অ্যালকেন পাওয়া যাবে। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন, আমি এটাকে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে চাই, এটা সবাই পারবে না, অনেকেরই আটকানোর মতো একটা কোশ্চেন। কারণ অনেকে অপশন টেস্ট করে দেখতে পারে, ডেফিনেটলি এটা অপশন টেস্ট করে দেখলেই, ওই যে মনে আছে আগের দিন বলছিলাম যে কিছু কোশ্চেন থাকে টাইম কিল করার জন্য, টাইম কিল করবে, এটা কিন্তু এক টাইপের টাইম কিল করা কোশ্চেন। সো যেটা বললাম, যেখানে ডিহাইড্রোহ্যালোজিনেশন হচ্ছে, বাট একটা অ্যালকিন কেন পাওয়া যাচ্ছে, কারণ এই যে ব্রোমিন যে বের হবে হাইড্রোজেন নিয়ে, চারপাশে সব একই অবস্থা, যেটাকেই নিক ঘুরে ফিরে একই যৌগই পাওয়া যাবে। এই যে দেখো, ডি মাত্র যে বললাম অর্গানিকে ডি কেন ব্যবহার হয়, সাথে সাথে আরেকটা প্রমাণ পেয়ে গেলাম, ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। এখানেও কি হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণেও কি হয়, কমে, ডিগ্রেডেশন হয়, কমে, ঠিক আছে। তার মানে এখানকার জিনিসটা দেখো, জিজ্ঞেস করছে কি কোনটি হতে প্রোপাইলামিন পাওয়া যাবে। প্রোপাইলামিন ব্যাপারটা কিরকম, এই যে CH3 CH2 CH2 প্রোপাইল, প্রোপাইলের সাথে NH2 দিলাম, এটা হচ্ছে প্রোপাইল অ্যামিন। কোনটি থেকে পাওয়া যাবে, হ্যাঁ আমরা তো জানি এটা তৈরি করতে হয় অ্যামাইড থেকে। সো এইখানে যদি অ্যামিনটায় 3 কার্বন থাকে, তার মানে অ্যামাইডটায় ডেফিনেটলি আছে 4 কার্বন, কারণ ওই যে ডিগ্রেডেশন নামটা এই জন্যই আসছে, যে 4 কার্বন থেকে, এই যে অ্যামাইডে যদি 4 কার্বন থাকে, সেই 4 কার্বন থেকে একটা কমে যেই 3 কার্বনের অ্যামিন তৈরি করে। তাহলে আমরা দেখি 4 কার্বন এখানে, এই যে বিউটান অ্যামাইড, তার মানে 4 কার্বনের অ্যামাইড থেকে এটা হয়ে যায় প্রোপাইল অ্যামিন। আচ্ছা, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু লিখেও দিই, এই যে CH3 CH2 CH2 CO NH2, এটাকে বলে অ্যামাইড। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণে যেটা হয়, এই বিউটানামাইডের এই জিনিসটা বাদ চলে যায়, এই জিনিসটা বের হয়ে যায় হচ্ছে প্রোপাইলামিন, ঠিক আছে। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাই। টলেন বিকারক দ্বারা, এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, একটু মনে রাখবা, হ্যাঁ, অ্যালডিহাইড এন্ড কিটোন আইডেন্টিফিকেশন, অ্যালডিহাইড আর কিটোনের শনাক্তকরণ বিক্রিয়া, এই অ্যাডমিশন টেস্টের আরেকটা ফেভারিট কোশ্চেন, ঠিক আছে, একদম দিয়ে দিয়ে ভরায় ফেলছে। তাহলে আমরা দেখো অর্গানিক থেকে কিন্তু কয়েকটা পেয়ে গেছি, ওজনীকরণ ইম্পর্টেন্ট, সমানুতা কোনটা, আলোক সমাণু কোনটা, জ্যামিতিক সমাণু, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এই যে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ, এটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো একটু মাথায় রাখার চেষ্টা করব। এখন দেখো টলেন বিকারকে কি হয়, এই যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, আর কিটোন হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না।
তো এখানে সঠিক উত্তর সেটাই হবে যেখানে হচ্ছে একটা অ্যালডিহাইড আর একটা কিটোন আছে, বাকি সবগুলা বাদ যাবে। তার মানে এখানে দেখো বি তেই শুধুমাত্র দেখা যাচ্ছে এই যে এটা একটা অ্যালডিহাইড আর এটা একটা কিটোন। তার মানে একজনকে যাবে শনাক্ত করা, আরেকজনকে যাবে না, অ্যালডিহাইড কে যাবে আর কিটোনটাকে যাবে না। এটাই হচ্ছে এটা পারার উপায়, ঠিক আছে? বাকিগুলো আসলে তুমি দেখলেই বুঝবা, ওগুলো কোনো অপশনই না। হ্যাঁ, ওগুলো কোনো অপশনই না। আচ্ছা, দুইটা পাত্র এ ও বি যথাক্রমে সমভরের কার্বন ডাইঅক্সাইড ও CH4 মিথেন দিয়ে পূর্ণ করা হলো। একই তাপমাত্রায় পাত্র দুটিতে গ্যাসের চাপ সমান পাওয়া গেল। চাপ সমান, তাই তো? পাত্র এ এর আয়তন 24 লিটার হলে পাত্র বি এর আয়তন কত হবে? এর আয়তন যদি 24 লিটার হয়, বি এর আয়তন কত হবে? যাকে এটা হচ্ছে কয়েকভাবেই করা যায়, বাট আমরা যদি এখানে একটু এই সূত্র দিয়ে করতে চাই, একটু ডাটাগুলো আইডেন্টিফাই করি। এই যে কার্বন ডাইঅক্সাইডের মিথেন, এই যে চাপ সমান আছে, ওকে, আর এখানে এর আয়তন দেওয়া আছে 24 লিটার, বি এর আয়তনটা জানতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটু দেখো, আমি যদি এখানে লিখি পিভিএ ইকুয়ালস টু এনএ আরটি, আশা করি ভুল হবে না। আর আমি যদি লিখি পিভিবি ইকুয়ালস টু এনবি আরটি, আশা করি এটাও ভুল হবে না, তাই না? চাপ তো দুইটারই সমান। এখন আমরা একটা কাজ করতে পারি না ভাইয়া? আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এই যে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। একটাকে আরেকটা দিয়ে কিন্তু আমি এখানে ভাগ দিয়ে দিলেই আমার কাজটা কিন্তু এখানে সহজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এখানে তুমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কাছে দিন শেষে কি থাকবে? দিন শেষে এখানে এই যে পি পি কাটাকাটি, আরটি আরটি, আরটি আরটি কাটাকাটি। তো তুমি ভি এ জানো 24, ভি বি টা জানো না। আর এন এর জায়গায় তুমি কি করতে পারো? লিখতে পারো W/m এ। এ বলতে বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। আমরা তো সূত্রটা আজকে একবার ব্যবহার করছি, তাই না? N=W/m, কয়েকবারই ব্যবহার করা লাগবে আজকে আসলে। আর নিচে W বাই কত, এটা হচ্ছে মিথেন, মিথেনের জন্য হচ্ছে 16। এখন এই দুইটা আবার W কেন? দেখো এখানে আরেকটা কথা বলছে, সমভরের, তার মানে এদের ডাব্লিউটাও সমান, রাইট? সো ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি। দেখো সবই জানো, জাস্ট ভি বিটা তুমি এখানে জানো না। সো হিসাব নিকাশ করলে এখানে ভিবি আমাদের আনসারটা চলে আসবে হচ্ছে ডি, ডি আনসার চলে আসবে, ওকে? দেখো এটাও কিন্তু আমাদের এই যে ক্যালকুলেটর ছাড়া আসতেই পারে, উইদাউট ক্যালকুলেটর এটাও আসতে পারে, ইম্পর্টেন্ট তাই। কারণ কি এখানে এমন কোনো ক্যালকুলেশন নাই যেটা কাটাকাটি করে মুখে মুখে করা যাবে না, ভাগটা হাতে হাতে করা যাবে না, তাই না? এই যে 44, 16, 24 সব তো জোড় সংখ্যাই। সবার আগে আর কিছু না হোক 2 দিয়ে কাটাকাটি করে ফেলো, তারপর এভাবে কাটতে কাটতে দেখো সুন্দর 66 চলে আসবে। আচ্ছা, সো গেল এটা। তারপর আমরা যদি সামনের দিকে যাই, এটা মুখস্থ কোয়েশ্চেন, একদম মুখস্থ কি পারা কোয়েশ্চেন, আমাদের 9-10 থেকে পারা কোয়েশ্চেন। এটা তো ডিরেক্ট 9-10 এর একটা কোয়েশ্চেন। এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা কে দিবে? তুমি নাকি আমি? কে দিবে? অ্যালকিন দিবে। ডেফিনেটলি এটা হচ্ছে অ্যালকিন দিবে। সো আনসার হচ্ছে প্রোপিন 1। এটা একদম হচ্ছে ধরা বাঁধা মুখস্থ কোয়েশ্চেন। আচ্ছা, কোনটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ না? দেখো যৌগ তো দুই রকম, একটা হচ্ছে হোমো সাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক। সাইক্লিকটা তোমরা বুঝোই, ইনফ্যাক্ট এটাও বুঝো, তাও একবার মনে করায় দেওয়া। হোমোসাইক্লিকে কি হবে? এই শিকলের মধ্যে সব কার্বনই থাকবে, এই সবগুলা ছয়টার ছয়টাই হচ্ছে কার্বন থাকবে। আর হেটারোসাইক্লিকে কি হবে? একটা ইম্পোস্টার বা আউটসাইডার থাকবে, মানে ছয়টার ছয়টাই কার্বন না থেকে হইতে পারে একটা নাইট্রোজেন, বা হইতে পারে একটা সালফার, একটা অক্সিজেন। তোমরা জানো এগুলা। এখানে বলছে যে কোনটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ না, না কোনটা বলছে, সেটা একটু একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো নিশ্চয়ই তোমরা জানো পিরিডিন বইতে আছে, তাই না? সো পিরিডিন হেটারোসাইক্লিক, হোমো, হ্যাঁ আমাদের হেটারোসাইক্লিক, হেটারো। তারপর হচ্ছে থায়োফিন হেটারোসাইক্লিক, পিরিডিনে নাইট্রোজেন থাকে, থায়োফিনে সালফার থাকে, পাইরোলে অক্সিজেন থাকে, তারপর ফিউরানে হচ্ছে অক্সিজেন থাকে। সেগুলো কিন্তু আমরা সব জানি, এগুলো হচ্ছে জানা জিনিস। একটা জিনিস খেয়াল করো, ট্রাই নাইট্রোটলুইন, এইটা হচ্ছে হেটারোসাইক্লিক না। তার কারণ কি? টলুইনে তো এই যে নাইট্রোজেন থাকে, ঠিক আছে, ট্রাই নাইট্রো, কিন্তু এটা তো তোমার মূল শিকলে থাকে না, মূল চেইনে থাকে না। এই যে মূল যে সাইকেল, এখানে তো থাকে না, বাইরে থাকে। সো সেটা থাকতেই পারে। তাহলে এটা হচ্ছে CH3 থাকলে আমরা বলি টলুইন। আর তিনটা নাইট্রো আছে এখানে তিন হাতে, এই জন্য এটাকে বলে ট্রাই নাইট্রোটলুইন। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। বাকি সবগুলাই হেটারো, বাট এটা হেটারো নয়, ঠিক আছে? আচ্ছা, 1 লিটার, 2 লিটার, 1 লিটার, 3 লিটার, 4 লিটার এত বিশিষ্ট তিনটা পাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রায় 2, 4, 6 ATM চাপে গ্যাস দ্বারা পূর্ণ। পাত্র তিনটিতে যদি, ওই তো বুঝতে পারতো, সেটা হচ্ছে আমাদের এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা। হ্যাঁ, সো কি করতে হবে? আমাকে জানতে চাইছে টোটাল চাপ কত। এটা খুবই সহজ, ইনফ্যাক্ট এটাও মনে হয় ক্যালকুলেটর ছাড়া অ্যাডমিশন টেস্টে আসতেই পারে।
কারণ আমার কাছে এখানে দেখে ক্যালকুলেশন গুলা আহামরি কঠিন লাগতেছে না, তোমার কাছেও লাগবে না, ঠিক আছে? আসো মুখোমুখি করি না। এই যে এটা হচ্ছে V1, সূত্র তো জানো তাই না? আচ্ছা সূত্রটা একবার লিখে নি, অনেকের V1 প্লাস V2 প্লাস হচ্ছে V3 নিচে ভাগ দিব হচ্ছে ভি টোটাল দিয়ে, মানে টোটাল আয়তন যেটা সেটা দিয়ে। যাকে আসো এবার হচ্ছে একটু মুখোমুখি করার চেষ্টা করি ক্যালকুলেশনটা। কি হয়, V1 তার মানে প্রথমে হচ্ছে 2 একে 2, ওকে 2 একে 2, তারপর এটার সাথে কত যোগ, 3 4 12, আচ্ছা 3 4 12, তারপর এটার সাথে যোগ হচ্ছে এই যে 4 আর 6, 4 6 24, তাহলে 24 10 34, আর 34 4 হচ্ছে আমাদের 38, তাই না? তাহলে এইখানে হচ্ছে উপরে বসলো আমাদের 38, রাইট? আর নিচে কত, 4 3 7, 7 আর 1 8, 38 কে তুমি 8 দিয়ে ভাগ দিবা। তো দেখো এটা কিন্তু এমন কিছু না যেটা হচ্ছে আমরা যে ক্যালকুলেটর ছাড়া না করতে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইনফ্যাক্ট এটা পুরোটা ক্যালকুলেশনও করা দরকার নেই। দেখো 8 কে যদি তুমি 4 দিয়ে ভাগ দিতে যাও কি আসবে, 4 8 32, তাই না? 5 8 তো 40 হয়ে যায়, এই জন্য 4 8 32, সো 4 পয়েন্ট সামথিং যে হবে বুঝাই যাচ্ছে। আর 4 পয়েন্ট সামথিং একটাই আছে উত্তরে, সেটা হচ্ছে বি, 4.75, তাই না? এটা যদি 32 হইতো তখন উত্তরে এ হইতো 4 8 32। আমি জানি না কথাটা বুঝতে পারছি নাকি, অনেকদিন ধরে তো তোমরা ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করো না, এই প্র্যাকটিস গুলো এখন করতে হবে। এই যে বুঝাই যাচ্ছে 4 8 32, তো এখানে 8 থেকে 2 গেলে থাকে 6, দশমিক চলে আসছে। সো বুঝাই যাচ্ছে যে এরপরে দশমিকের পরে অপশন এই 4 পয়েন্ট সামথিং এই একটাই আছে যেটা হচ্ছে বি। সো এইভাবে আমরা একটু এগুলা পারার চেষ্টা করব, ঠিক আছে? প্র্যাকটিস করো, দেখবা যে হাতে চলে আসবে। ক্যালকুলেটর ছাড়া অভ্যাস করতে হবে, হ্যাঁ? আচ্ছা এরপর আসি, সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে এটা হচ্ছে কোন অ্যালকেন। ও, এই রিঅ্যাকশনটা না অ্যালকেনের প্রিপারেশনের, বাট কেন জানি অনেক স্টুডেন্ট এটা পড়ে না। ওই যে ঘুরে ফিরে উডস পড়ে, তারপর হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন পড়ে, কমন গুলাই পড়ে, কিন্তু এটা পড়ে না। হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের ওই যে কোব ইলেকট্রোলাইসিস, কোব ইলেকট্রোলাইসিস, কোবের ইলেকট্রোলাইসিসের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন করার যে প্রক্রিয়াটা। যাকে এটা তোমাদেরকে একটু শিখাই দিই, এটা পারার খুব সহজ একটা ওয়ে আছে। এখানে সঠিক উত্তর যেটা সোডিয়াম অ্যাসিটেট বলছে, তো তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ইথেন। এখন আমি বলি যে আমি কেমনে সোডিয়াম অ্যাসিটেট দেখেই পেরে গেলাম, তোমরাও কেমনে পারবা, আসো দেখি। দেখো সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের লবণ যেটা, হ্যাঁ? এই যে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটা থেকে হাইড্রোজেন সরায় তুমি সোডিয়াম বসে দাও, হয়ে গেল তোমার সোডিয়াম অ্যাসিটেট। এবার দেখো মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা, অ্যালকেনটা কেমনে বুঝবা। অ্যালকেন বোঝার জন্য যেটা করতে হবে তোমার, এই জিনিসটা বাদ যায়, এই যে কোনা ডিকার্বক্সিলেশনের মতো এটা বাদ যায়। এটা বাদ যে, এটা বাদ যে তুমি এটাকে করে দিবা দ্বিগুণ, এটা বাদ যে এটাকে করে দিবা দ্বিগুণ, দ্বিগুণ করলে কি হয়, C2H6, C2H6 মানে কি, ইথেন। আসো আরেকটা এক্সাম্পল হিসেবে দেখাই। এই যে মনে করো C2H5, এটার সাথে CONA, তো তুমি যেটা করবা CONA, এটা হচ্ছে ফার্স্টে বাদ দিয়ে দিবা, এই যে এটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে যেটা করবে এটাকে তুমি দ্বিগুণ করে দাও, বাদ দিয়ে কোনাকে বাদ দিয়ে এটাকে দ্বিগুণ করে দাও, কত হয়, C4H10, তার মানে আনসার হবে বিউটেন। তার মানে তোমার কাজ হচ্ছে ওই অ্যাসিডের পার্টটা বাদ দিয়ে দেওয়া, বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে ডাবল করে দেওয়া, 2 দিয়ে গুণ করে দেওয়া। ইজি না? দেখছো, পারলে হচ্ছে এটা এমসিকিউর জন্য যতটুকু শিখ লাগবে ততটুকু শিখো। কেউ যদি বই থেকে ডিটেলস পড়ে নিতে চাও শিখতে পারো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা, বাট কুইকলি, মানে আমি যে ট্রিকটা শিখে দিলাম, আরেকটা হচ্ছে এখানে কি বলে প্রো টিপ, এটা আরেকটা প্রো টিপ। এই প্রো টিপ যে শিখে দিলাম এটা যদি তুমি অ্যাপ্লাই করো, কত আমার মনে হয় 20 সেকেন্ডে উত্তরটা বের করা সম্ভব। বাকিটা হচ্ছে তোমার বৃত্ত ভরাট করতে যতক্ষণ লাগে, উত্তর বের করতে 10 থেকে 20 সেকেন্ড লাগবে। আচ্ছা, তারপরের প্রশ্নে আসি, নিচের কোনটা হচ্ছে বিজারক। নিচের কোনটা বিজারক, এটা তো হচ্ছে আমাদের মুখস্থ কোশ্চেন, তাই না? কারণ কি দেখো, প্রথম কথা হচ্ছে আবার ওই যে আমরা একটু বাদ দিতে দিতে যাই, কেমন বাদ দিতে দিতে যাই, এ আর বি বিজারক হওয়ার প্রশ্ন আসে না এখানে। প্রথম কথা, এ আর বি বিজারক হবে না, আর যেই হোক। এবার মনে আছে একটা জিনিস, এই যে বিজারক, মনে রাখবা বিজারকের বাড়ে, এই জিনিসটা খেয়াল করলেই তোমার জন্য কোয়েশ্চেনটা উত্তর করা সহজ। এখন বিজারকের কি বাড়ে, বিজারকের জারণ মান বাড়ে, আর উল্টাটা হচ্ছে জারকেরটা কমে। তো একটু খেয়াল করো এখানে কার জারণ মানটা বাড়া সম্ভব। দেখো আয়রন তো অলরেডি 3+ অবস্থায় আছে, ম্যাক্সিমাম অবস্থায় আছে। ইনফ্যাক্ট ম্যাঙ্গানিজ অলরেডি 5+ অবস্থায় আছে, ক্রোমিয়াম অলরেডি 6+ অবস্থায় আছে, সবাই তাদের ম্যাক্স অবস্থায় আছে। কারো পক্ষেই তো ম্যাক্স থেকে আর বাড়া সম্ভব না, একজনের পক্ষে বাড়া সম্ভব। এই যে SN2+, সে তো ম্যাক্স অবস্থায় নাই, সে তো চাইলেই SN4+ হইতে পারে। তার মানে এই যে 2 থেকে যে 4 হইলো,
জারণ মান বাড়লো, সো সেটা কার বাড়ে? বাড়ে হচ্ছে ভাইয়া বিজারকের। ঠিক আছে, বাড়ে হচ্ছে বিজারকের, এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। সো এইভাবে জারক বিজারক বের করবো এইভাবে সহজে, কষ্ট করে বিক্রিয়া টিক্রিয়া লিখে কিছু করা লাগবে না। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, বতে বিজারক বতে বাড়ে। হ্যাঁ, আর জারকেরটা কমে, কি কমে? জারণ মান কমে। ওকে, আচ্ছা এরপর জিজ্ঞেস করছে হাকেল রুল। হাকেল রুল মেনে চলে না, এই যে আবার উল্টা কোয়েশ্চেন, মেনে চলে না, না কোনটা? ঠিক আছে, দেখো হ্যাঁ কোনটা এগুলা যদি একটু বই থেকে মনে রাখো, তাহলে না কোনটা সেটা পারাটা ইজি হয়ে যাবে। একটা কথা বলি, এই যে এখন তো পরীক্ষা গুচ্ছতে দিবা, বুয়েটের জন্য হইলে বলতে পারতাম যে না বুয়েটে হয়তো বাইরে থেকে আসতে পারে, বাট এই যে হাকেল রুল আছে না, এই ইউনিভার্সিটি গুলোতে এখন পর্যন্ত বইয়ের বাইরে থেকে কোনোটা আসতে দেখি নাই। কারণ তুমি দেখো, বি যে হাকেল রুল ফলো করে, হ্যাঁ, বি তো চিনোই, ন্যাপথালিন। এ এ হচ্ছে ফিউরান, তারপর এটা হচ্ছে ফেনল। এরা প্রত্যেকেই যে হাকেল রুল ফলো করে সেটা তো উদাহরণ বইতেই আছে, তাই না? সো যেটা বলতেছি যে হাকেল রুলের এক্সাম্পল কোনটা মানে কোনটা মানে না, এখন পর্যন্ত এই যে গুচ্ছর যে ইউনিভার্সিটি গুলো এগুলার কোনোটার আমি হচ্ছে বইয়ের বাইরে থেকে আসতে দেখিনি। তো যারা হচ্ছে একটু এই ব্যাপারটা সমস্যা ফেস করো, তারা হচ্ছে বইয়ের উদাহরণগুলা মুখস্থ করে ফেলো। প্রথম কথা হচ্ছে এটা, কিছু করার নাই, আমাদের হচ্ছে চান্স পাইতে হলে অনেক রকম টেকনিকে অ্যাপ্লাই করতে হবে। কিছু আমরা মুখস্থ করব, কিছু বুঝে পড়বো। আর যারা বুঝি তারা তো খুব ভালো কথাই, হ্যাঁ, আমি কিন্তু বুঝে পড়াটাকেই গুরুত্ব দিচ্ছি, কিন্তু যেহেতু তোমার সামনে পরীক্ষা এন্ড তুমি এখন হাকেল রুল নতুন করে মুখস্থ করবা, ওই সময় তোমার নাই, মানে হাকেল রুল নতুন করে বুঝে পড়বো ওই সময় নাই, তাই তুমি অ্যাটলিস্ট এক্সাম্পল গুলা মনে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে এই যৌগটা সে হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার। তার মানে আচ্ছা, কনফিউশন তৈরি হতে পারে, আমি লিখে দিই আলাদা করে, এটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা এটা কারেক্ট কেন? হ্যাঁ, একটু দেখো, হাকেল রুল মেনে চলে না। হাকেল রুল মানার জন্য 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতে হয়। আর এই 4n+2 এর মান কত? 4n+2 এর মান, এটা হচ্ছে আমাদের 2 হইতে পারে, তারপর এটা হচ্ছে আমাদের 6 হইতে পারে, এটা হচ্ছে 10 হইতে পারে, এটা হচ্ছে 14 হইতে পারে। তার মানে এদের প্রত্যেকেরই কিন্তু তুমি যদি এই ইলেকট্রন গুলা গুণে দেখো, তুমি দেখবা যে 6 2 6 10 14 এই সংখ্যক ইলেকট্রন আছে। কিন্তু এই যে ডি নাম্বারের যে এক্সাম্পলটা, এটার ইলেকট্রন কয়টা দেখো, এইখানে একটা পাই বন্ধনে দুইটা ইলেকট্রন, আর একটা পাই বন্ধনে দুইটা ইলেকট্রন, তার মানে টোটাল 2 2, এটার ইলেকট্রন হচ্ছে 4টা। তার মানে এই যে 2 6 10 14 হাকেল নাম্বার না, দ্যাটস ওয়াই এটা হাকেল তত্ত্ব মেনে চলে না। এই যে আমাদের বেনজিনে দেখো, বা এই যে এক্সাম্পলটা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পাই বন্ড, পাঁচটা পাই বন্ডে ইলেকট্রন কয়টা? 5 × 2 10টা ইলেকট্রন। তার মানে এই যে হাকেল রুল মেনে চলে, বাকি সবারটাই দেখবা মেনে চলে, বাট এটা মেনে চলে না। ঠিক আছে, আচ্ছা কার্বিলামিন গঠন করে কোন যৌগ? এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা দেখার সময় মাথায় আসলো ব্যাপারটা, যে তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ, এটা নিয়ে কনফিউজ হবা না। তোমাদেরও হয়তো কনফিউশন হওয়ার কথা, যাদের হচ্ছে মনে আছে এই বিক্রিয়াটা। কার্বিলামিন আসলে হচ্ছে এরকম একটা জিনিস, এই যেটা হচ্ছে কার্বিলামিন, বা এইভাবেও লেখা যায় CH3NC, বা এটাকে এই যে আইসোসায়ানাইড বলা হয়, আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন, দুইটাই বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখো এই জিনিসটা আসলে কার থেকে পাওয়া যায়? সত্যি কথা বলতে এটা যেমন অ্যানিলিন থেকে পাওয়া যায়, অ্যানিলিন, আবার অ্যানিলিন নিজেই তো হচ্ছে একটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন, তাই না? অ্যানিলিন নিজেই তো একটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। সো এখানে এও কারেক্ট, সিও কারেক্ট, এখানে এ সি, এই জন্যই কোয়েশ্চেনটা আমরা রাখছি আলাদা করে। ঠিক আছে, বোথ কারেক্ট, এও কারেক্ট, তারপর হচ্ছে সিও কারেক্ট। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে পরীক্ষার সময় কি করব? দেখো পরীক্ষার সময় তো এই ধরনের অ্যাডমিশন টেস্টে ডাবল আনসার থাকে না, ডাবল আনসার থাকে না। সো ডাবল আনসার থাকে না, তাও এটা ডাবল আনসার আসছে, সো আমি কি করব পরীক্ষার সময়? আমি হচ্ছে এটা স্কিপ করব। স্কিপ করো, বা এ দাও বা সি দাও, যা ইচ্ছা তা করো, ওরা তো বের করবেই। হ্যাঁ, ওরা যখন কারেকশন করতে বসবে তখন তো ওদের কাছে ধরা পড়বে যে এই কোয়েশ্চেনটা ভুল ছিল। সো তখন সবাই এটা বোনাস মার্কসই পাবে, কোনো সমস্যা নেই, বোনাস মার্কসই পাবে। বাট যেটা বললাম, তুমি যদি সেফ থাকতে চাও, ধরো ওদের চোখে ধরা পড়ে নাই, বাট তুমি সেফ থাকতে চাও, তখন হচ্ছে স্কিপ করতে পারো, না হচ্ছে এ দিতে পারো, বা হচ্ছে সি দিতে পারো। ওকে, ভুল উত্তর দিয়ে আসা দরকার নেই। আচ্ছা গেল, যেটা বললাম যে মাঝে মাঝে কোয়েশ্চেন এরকম ভুল থাকে, এটা খুবই রেয়ার একটা ব্যাপার, বাট তুমি ভুলটা নিয়ে খামাখা সময় নষ্ট করে লাভ নেই। বড় জোর পরীক্ষার সময় যিনি গার্ডে থাকবেন তাকে একবার বলে রাখতে পারো এইটাই। কারণ যেটা হয়,
দেশের বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্টই যদি এরকম পরীক্ষার সময় যেসব টিচাররা গার্ডে আছেন, ইনভিজিলেটরদের যদি একবার বলে রাখে, তখন হয়তো তারা সেটা হচ্ছে কর্তৃপক্ষকে জানাতে সুবিধা হয়। সো এই যে মানে মনে করো যারা এই কোয়েশ্চেনটা পরীক্ষা দিচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 100-200 স্টুডেন্ট বা 100-200 সেন্টার থেকে যদি কমপ্লেন আসে, বা ধরো 10টা সেন্টার থেকেও যদি কমপ্লেন আসে, তখন হয়তো এই কোয়েশ্চেনটা নিয়ে একবার হলো তারা দেখবে যে আচ্ছা দেখি তো আসলে ভুল নাকি আমাদের। ঠিক আছে, সো এটা নিয়ে চিন্তা করতে হবে না, নাম্বার পেয়ে যাবা সবাই। হ্যাঁ, আচ্ছা, SN1 বিক্রিয়া কত ধাপে সংঘটিত হয়? এটা মনে রাখবা, উল্টা। SN1 এটা হয় তোমার 2 ধাপে, ঠিক আছে, কমটা বেশি আর বেশিটা কম। আর SN2 সে হয় হচ্ছে 1 ধাপে। ঠিক আছে, ইনফ্যাক্ট সিরিয়ালও উল্টা। SN1 এর সিরিয়াল হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এই যেভাবে মনে রাখবা। আর SN2 এর সিরিয়াল হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই যে দুইটাই মনে রাখবা। যেটা হয় আমার এখানে কাহিনীটা হয় হচ্ছে উল্টা। তাহলে SN1 বিক্রিয়া সংঘটিত হয় 2 ধাপে। এই যে যেটা বললাম, পড়ার সময় এভাবে পড়বা। SN1 2 ধাপে জানো, ভালো কথা। বাট SN2 এর গুলো তথ্যগুলো একটু জেনে নাও, দেখে নাও। হ্যাঁ, খুব একটা বেশি সময় তো যাবে না। আচ্ছা, নিম্নের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? নিম্নের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? খুবই ভালো একটা কোশ্চেন, এটা খুবই ভালো একটা কোশ্চেন। 3-4 স্টার দিয়ে দিই। একে তো স্ট্যান্ডার্ড, তার উপর আবার ইম্পর্টেন্ট। দেখো, আয়োডোফর্ম কারা দিবে? আয়োডোফর্ম কারা দিবে পরীক্ষায় প্রচুর আসতে দেখছি, প্রচুর, মানে হিসাব নাই কতবার আসতে দেখছি। ঠিক আছে, 1 নম্বর কথা হচ্ছে এমন কিছু একটা যাদের মধ্যে CH3CO ঠিক এইভাবেই, আমি যেভাবে লিখলাম ঠিক এইভাবেই থাকবে। হ্যাঁ, এটাকে বলে অ্যাসিটো মূলক। 1 নম্বর কথা হচ্ছে যাদের মধ্যে অ্যাসিটো মূলক থাকবে তারা। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর, যদি অ্যাসিটো মূলক না থাকে, তাহলে হচ্ছে এমন কিছু, এমন কিছু যাকে জারণ করলে, এমন কিছু যাকে জারণ করলে অ্যাসিটো পাওয়া যায়, অর্থাৎ এটা পাওয়া যায়। তাহলে 2টা কন্ডিশন, একটা হচ্ছে ডিরেক্ট থাকতে পারে অ্যাসিটো, আর একটা হচ্ছে অ্যাসিটো ডিরেক্ট নাই। তাহলে এমন কিছু একটা যেটাকে জারণ করলে পাওয়া যাবে হচ্ছে অ্যাসিটোমূলকটা। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হবে সি। এবার তোমাদেরকে আসো বুঝাই কেন হচ্ছে এটা সঠিক উত্তর। তো দেখো, আমাদের এখানে এই জিনিসটা আছে কিভাবে, এই যে CH3CH, ওকে। তারপর আমি লিখতে পারি এটাকে এইভাবে লিখি। সাপোজ এখানে দিলাম আমি, এই যে এখানে দিলাম CH3টা, আর এই যে এখানে দিই H, আর এখানে দিই OH। ঠিক আছে, সো এই ধরনের রিয়াকশনে যেটা হয়, একটু মনোযোগ দিয়ে দেখবা। এই পোর্শনটা যেটা আছে না, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝলাম, এই যে এইটা একটা আর, এটা একটা আর। সো 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি যদি জারণ করি, তাহলে পাওয়া যায় কিটোন। এন্ড কিটোনে কি হয়, এই যে CH3 এটা যা আছে তাই থাকবে। এইখানে এই পোর্শনটাই যে এটা আছে না, এটা হয়ে যাবে কার্বনিল। ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কার্বনিল। ও আচ্ছা, তো দেখো এইখানে আমাদের এই যে এই পোর্শনটা আছে না, তো এই পোর্শনটায় আমি যদি এবার একটু খেয়াল করি, এই পুরাটা মিলিয়ে কিন্তু আমাদের এখন অ্যাসিটোমূলক। এই যে দেখো, CH3CO, CH3, এটাই তো আমাদের অ্যাসিটোমূলক নাকি? বাকি প্রত্যেককে তুমি জারণ করে ট্রাই করে দেখতে পারো। র্যান্ডম একটা ট্রাই করব, কোনটা ট্রাই করা যায়? ধরো হচ্ছে আমরা এই যে এ বা বি ট্রাই করে দেখি, এ ট্রাই করে দেখি যে এ কি আসলে আয়োডোফর্ম দেয় নাকি। দেখো, এটা হচ্ছে আমাদের CH3CH2CHO, এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। ঠিক আছে, সো এখানে তো নাই, তাই না? এখানে তো সরাসরি দেখা যাচ্ছে অ্যাসিটোমূলক নাই। আর অ্যাসিটোমূলককে এখানে তো জারণ করারও কিছু নাই। এবার আসো বি নাম্বার। বি নাম্বারে CH3CH2CH2OH, এটা একটা অ্যালকোহল। তাহলে এটাকে জারণ করে দেখি। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, CH3CH2CHO। এই যে 3 কার্বনের অ্যালকোহল আছে না, এটা জাস্ট এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে CHO। বুঝতে পারছো? তাহলে এটা একটু নিজেরা যেটা করবা, ABCD সবগুলো অপশন একটু ট্রায়াল এন্ড এরর করে দেখবা। আমি তো তিনটাই দেখা দিচ্ছি। যাই হোক, তোমরা একটু ট্রাই করে দেখবা যে আচ্ছা এটা কেন দেয় না, এটা কেন দেয় না। আর যাদের হচ্ছে মনে নেই টপিকটা, বা আয়োডোফর্ম কি এই জিনিসটাই বুঝো না, বা অ্যাসিটোমূলকের ব্যাপারটাই বুঝো না, মাস্ট এটা পড়ে নিতে হবে। মাস্ট রিড, কোয়েশ্চেন আসেই এটা থেকে। হ্যাঁ, তোমার বেলায় আসতেই পারে। ঠিক আছে, এখনো বেশ কয়েকটাই ভর্তি পরীক্ষা বাকি আছে। অনেকেই হয়তো অনেকগুলোতে দিবা, কেউ হয়তো গুচ্ছতে দিবা, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে দিবা, কেউ হয়তো বুটেক্সে দিবা। কোনো না কোনোটাতে চলে আসতেই পারে, এত ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা,
কোন যৌগটি ফেনল শনাক্তকরণে ব্যবহৃত হয়? মুখস্থ কোশ্চেন, FeCl3। যদিও তোমাদের মনে হয় শর্ট সিলেবাসে ফেনল নাই, বাট যাকগে, এই কোশ্চেনটাও তো কঠিন কিছু না। এটা হচ্ছে ফেনল শনাক্তকরণের জন্য দুইটা কমন জিনিস ব্যবহার করা, একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে FeCl3। সো এটা ইউজ করলে বেগুনি কালারের অদক্ষে পড়ে, বেগুনি কালার হয়ে যায়, বেগুনি কালার হয়ে যায়। সো এই জন্য এটা লিখে দিলাম। বাকিটা তো শর্ট সিলেবাসে না থাকলে, তারপর যদি তোমরা যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানে তো শর্ট সিলেবাসই হবে, সো দরকার নেই। আচ্ছা, কোন বিক্রিয়া দ্বারা এই যে গ্রুপের উপস্থিতি শনাক্ত করা যায়? তো এই তো আমাদের যে গ্রুপটার মানে উপস্থিতি বুঝতে হবে। আমাকে এখানে বুঝতে হবে যে আচ্ছা গ্রুপটা আসলে কি। এখানে একটু কেটে গেছে জিনিসটা, এটা আসলে ও, ঠিক আছে। অলরেডি আমরা কিন্তু দেখছি যে CH3CO, এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটা হচ্ছে অ্যাসিটো গ্রুপ। আর এই অ্যাসিটো গ্রুপকে শনাক্তকরণের জন্য আমরা একটু আগে এই কোশ্চেনটাই সলভ করে আসছি, সেটা হচ্ছে আমাদের হ্যালো ফর্ম বা আয়োডো ফর্ম পরীক্ষা। তার মানে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের ডি। ঠিক আছে। আচ্ছা, কোনটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? বেশ ভালো কোশ্চেন। জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে হলে যেটা করতে হবে, ওর জারণ মান বাড়ারও স্কোপ থাকতে হবে, আবার কমারও স্কোপ থাকতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর হচ্ছে এখানে বি। তুমি দেখবা বইতে তো আছে, তাও আমি বলি, এই যে পারঅক্সাইড আছে না, পারঅক্সাইড, ও কি করে? ও হচ্ছে কখনো এইভাবে ভাঙে, এই যে অক্সাইডে, আবার কখনো হচ্ছে ও এইভাবে ভাঙে, এই যে H2O2 যেটা আছে না, সেটা হচ্ছে O2 আকারে ভাঙে। তার মানে কখনো অক্সাইড আয়ন আকারে ভাঙে, আর কখনো O2 আকারে ভাঙে। তাহলে দেখো, নর্মালি তো ওর জারণ মান এখানে থাকে -1, এই যে এখানে থাকে -1। তো যেটা বললাম, কখনো -1 থেকে হয় -2, আবার কখনো -1 থেকে হয় 0। তার মানে বাড়তেও পারে কমতেও পারে, অর্থাৎ জারক বিজারক উভয় রূপেই কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কোন